পানি যেমন গরম হয়ে বাষ্প হয়ে উবে যায়, ঠিক তেমনি একটি মানুষ তার নিজের জীবন থেকে উবে যায়, হারিয়ে যায়। হতে পারে ঋণের জালে আটকা পড়া একজন স্যালারিম্যান, হতে পারে নির্যাতিত স্ত্রী যিনি পালানোর আর কোনো পথ দেখছেন না, হতে পারে দেউলিয়া হতে চলা ব্যবসায়ী, কিংবা পরীক্ষায় ফেল করা কোনো তরুণ। সবাই সাধারণ মানুষ যাদের কাছে জীবনটা হয়ে উঠেছে এক অসহনীয় ফাঁদ। আসসালামু আলাইকুম বন্ধুরা। 1967 সালে জাপানিজ ফিল্ম ডাইরেক্টর সোহেই ইমামুরা এমএন ভেনিসেস নামে একটি শিউড ডকুমেন্টারি ফিল্ম বানান। ফিল্মের প্লটটা ছিল 32 বছর বয়সী একজন জাপানি সেলসম্যান তাদাসি উশিমাকে নিয়ে, কিন্তু পুরো ছবিতে কোথাও তাদাসি উশিমাকে দেখা যায় না। কারণ ছবিটার কাহিনী ছিল তাদাসি উশিমার অন্তর্ধান রহস্য নিয়ে। তাদাসি উশিমা একদিন হুট করে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে গায়েব হয়ে যান। এমনকি তার এই গায়েব হওয়া নিয়ে তার বাগদত্তা স্ত্রী ইউসি হায়াকাও কিছুই জানত না। পরিচালক ইমামুরা এবং তার ফিল্ম টিম একসাথে উশিমার বাগদত্তা, আত্মীয় স্বজন এবং সহকর্মীদের সাথে কথা বলে জানার চেষ্টা করেন এবং তাই খুঁজে বের করার চেষ্টা করেন। ধীরে ধীরে বের হয়ে আসতে থাকে একের পর এক সব অবাক করা তথ্য। উশিমা যে কোম্পানিতে সেলসম্যান হিসেবে কাজ করতেন সেখান থেকে সে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছিলেন। একই সাথে তার সম্পর্ক ছিল কিমিকো নামে আরেক মহিলার সাথে। এছাড়াও সে তার বাগদত্তা ইউসিকে বিয়ে করতে দ্বিধাগ্রস্ত ছিল। ইউসি সন্দেহ করেছিল তার বোন সায়োর সাথে হয়তো তার সম্পর্ক আছে। সিনেমার বিভিন্ন অংশে নিখোঁজ হওয়ার পর উশিমার আত্মীয় স্বজন এবং ইউসি বিভিন্ন সামান বা জ্যোতিষীর কাছে তার সম্পর্কে খোঁজ নিতে দেখা যায়, কিন্তু উশিমাকে আর পাওয়া যায় না। এ ম্যান ভ্যানিসেস সিনেমাটি যেভাবে বানানো হয়েছিল এবং সিনেমার চরিত্রগুলোকে ইন্টারভিউ করে যেভাবে তাদের থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছিল, যেন এটা একটা সত্য ঘটনার উপর একটি ডকুমেন্টারি, কিন্তু আদতে পুরো ডকুমেন্টারিটাই ছিল একটি কাল্পনিক। সিনেমার শেষ দৃশ্যে পরিচালক ইমামুরা এ বিষয়টি পরিষ্কার করেন এবং শুটিংটি শেষ করেন একটি লাইন বলে, দ্য ফিল্ম ইজ ফিনিশড বাট রিয়েলিটি ইজ নট। অর্থাৎ সিনেমাটি শেষ কিন্তু বাস্তবতা নয়। দ্য ম্যান ভ্যানিসেস যে ঘটনাটি থেকে অনুপ্রাণিত হয়ে বানানো এবং পরিচালক ইমামুরা যে বাস্তবতার কথা বলেছেন আমাদেরকে, আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টাই জানার চেষ্টা করব। 12,40,00,000 মানুষের দেশ জাপান। প্রত্যেকটা কোনায় টেকনোলজি, কানেকশন, বিজ্ঞানের চরম উন্নতির ছাপ। সিসিটিভি, সার্ভেলেন্স, স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া সব কিছুতেই যেন রয়েছে মানুষের অস্তিত্বের চিহ্ন। এমন একটি দেশ, এসবের ফাঁক গলে একজন মানুষ কিভাবে হাওয়া হয়ে যায়, কিভাবে মিলিয়ে যেতে পারে? কোনো অপরাধের কারণে না, কোনো দুর্ঘটনাও না, বরং নিজের ইচ্ছায়। এটাই হলো জাপানের সবচেয়ে রহস্যময় এবং নিষিদ্ধ সামাজিক প্রথা, জোহাৎসু। জোহাৎসু জাপানিজ অরিজিনের একটা শব্দ, অর্থাৎ হলো ইভাপোরেশন, অর্থাৎ হলো উবে যাওয়া, মিলিয়ে যাওয়া। পানি যেমন গরম হয়ে বাষ্প হয়ে উবে যায়, ঠিক তেমনি একটি মানুষ তার নিজের জীবন থেকে উবে যায়, হারিয়ে যায়। জোহাৎসু টেন্ডেন্সির নির্দিষ্ট কোনো শ্রেণীর মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। হতে পারে ঋণের জালে আটকা পড়া একজন স্যালারিম্যান, হতে পারে নির্যাতিত স্ত্রী যিনি পালানোর আর কোনো পথ দেখছেন না, হতে পারে দেউলিয়া হতে চলা ব্যবসায়ী, কিংবা পরীক্ষায় ফেল করা কোনো তরুণ। সবাই সাধারণ মানুষ যাদের কাছে জীবনটা হয়ে উঠেছে এক অসহনীয় ফাঁদ। তারা নিজেরাই নিজেদের অস্তিত্ব মুছে ফেলতে চায়। বাড়ি, ঘর, সংসার, প্রিয়জন, পেশা, আগের জীবন, পরিচয় সব কিছু ছেড়ে ফেলে সে আত্মগোপন করে এক অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। প্রশ্ন হচ্ছে, কেন মানুষ এমন করে? কেন স্মৃতি, মায়া, মমতা, ভালোবাসা, পরিচিত জন, পরিচিত মুখ সবকিছু ছিন্ন করে মানুষ পালিয়ে যায়? এর উত্তর খুঁজতে হলে আমাদেরকে ডুব দিতে হবে জাপানের সমাজ ব্যবস্থার গভীরে। জাপানে একটি কনসেপ্ট আছে সেকেন্ড তেই, যেখানে সেকেন্ড মানে হচ্ছে পৃথিবী কিংবা সর্বসাধারণ এবং তেই মানে হচ্ছে আবির্ভাব, অর্থাৎ পৃথিবী কিংবা সমাজের সর্বসাধারণের চোখে নিজের মান, সম্মান, অবস্থান। জাপানের ছেলেমেয়েরা ছোট থেকে এই কনসেপ্টটা মাথায় নিয়ে বড় হয়, যেখানে তারা সবসময় ভাবে যে সমাজে অন্যরা তাকে সবসময় তার কাজ, সফলতা এবং তার উপর অর্পিত দায়িত্ব পালনের উপর করে তাকে জাজ করবে। এই ভাবনা থেকে বড় ধরনের সামাজিক চাপ তৈরি হয়, যা তাকে সফলতার র্যাট রেসে দৌড়াতে ও সমাজের চোখে গ্রহণযোগ্য হয়ে উঠতে বাধ্য করে। ফলে অনেক সময় মানুষ নিজের ব্যক্তিগত ইচ্ছা বা চাওয়া দমন করতে হয় শুধু লজ্জা বা অসম্মান এড়ানোর জন্য। জাপানে চাকরি হারানো, ব্যবসায় লস করা, ঋণগ্রস্ত হওয়া, পড়াশোনায় অকৃতকার্য হওয়া কিংবা বিবাহ বিচ্ছেদ করা, সামাজিকভাবে এসব ব্যাপারগুলোকে চরম হেয় এবং লজ্জার চোখে দেখা হয়। এসব অসফলতা শুধুমাত্র ব্যক্তির নিজের জন্যই নয়, তার পরিবার এবং আত্মীয়স্বজনের জন্য লজ্জার কারণ হয়ে ওঠে।
অন্যকে লজ্জা দেওয়া বা পরিবারের জন্য বোঝা হয়ে ওঠা এই ভয়াবহ এতটাই প্রবল যে ভুক্তভোগী নিজের ব্যক্তিগত কষ্টটাকেও প্রায়শই তার চেয়ে হালকা মনে করে। আর মানুষের কাছে তার পরিবারের সুনাম নষ্ট হবে, তার আত্মসম্মান হারাবে, পরিবারে তার গ্রহণযোগ্যতা নষ্ট হবে, নিজের ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হয়ে যাবে, কিংবা পরিবারের কোনো সমস্যা বা দুর্বলতা অন্যের কাছে প্রকাশ পেয়ে যেতে পারে। এ ধরনের চিন্তা ভাবনা থেকে সে পরিবারের বাইরে কারো কাছে নিজের সমস্যা, এমনকি পরিবারের মধ্যেও সেই সমস্যা নিয়ে কারো কাছে কথা বলে না, সাহায্য যারা। ফলাফল জুহাৎসু। হারিয়ে যাওয়াটাকে তখন মনে হয় একমাত্র মুক্তির পথ, নতুন জীবনের আকাঙ্ক্ষা না, শুধু পুরনো জীবন থেকে পালাতে পারলেই যেন মিলবে স্বস্তি। জুহাৎসু শব্দের প্রথম আবির্ভাব ঘটে 1960 সালে। সে সময়ে এই ধারণাটি মূলত বিবাহ বিচ্ছেদ এড়াতে বা খারাপ সম্পর্ক থেকে মুক্তি পেতে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হতো। তখন জাপানে বিবাহ বিচ্ছেদ খুবই কমন হতো, তাই অনেকেই নতুন জীবন শুরু করতে চুপচাপ বিলীন হয়ে যেতেন। পরিবারের কাছে তারা আর ফেরত যেতেন না, সম্পর্ক ছিন্ন করতেন। কিন্তু 1990 সালে জুহাৎসুর পটভূমি সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। 90 দশকে জাপানে এক দীর্ঘ অর্থনৈতিক বিপর্যয় শুরু হয়। শেয়ার বাজারের নামে ধস, জমির দাম কমে যায়, চারদিকে ব্যাংকরাপসির ছড়াছড়ি, ঋণে কোম্পানিগুলো ধ্বংস হয়, বহু স্যালারিম্যান হঠাৎই চাকরি হারান। প্রাইস বাবল ইকোনমি কলাপস করে। যে বেকারত্বের হার 1991 সালে ছিল 2.1%, সেটা 2002 সালে এসে বেড়ে দাঁড়ায় 5.5%। এটাই জাপানিজ অর্থনীতিতে লস্ট ডেকেড নামে পরিচিত। অর্থনৈতিক এই বিপর্যয় জাপানের সামাজিক সংবেদনশীলতা আরও বাড়িয়ে দেয়। জাপানে যেখানে আজীবন কর্মসংস্কৃতি প্রচলিত, যেখানে হঠাৎ চাকরি হারানো, বেকারত্ব, দেউলিয়াত্ব ইত্যাদি বিষয়গুলোকে অত্যন্ত লজ্জার ও অপমানজনক বিষয়গুলো হিসেবে গণ্য করা হয়, যেসব মানুষ এই বিষয়গুলোর ভেতর দিয়ে গেছে তাদের কাছে পরিবার ও সমাজের কাছে মুখ দেখানোর চেয়ে নিখোঁজ হয়ে যাওয়া অনেক বেশি শ্রেয় মনে হয়, যার পরিণতি 90 দশকে বিপুল পরিমাণ মানুষের আত্মগোপন বা জুহাৎসু হয়ে যাওয়া। জাপানে এখনো প্রতি বছর প্রায় 80,000 থেকে 1 লক্ষ মানুষ জুহাৎসু টেন্ডেন্সি ফলো করে। প্রশ্ন আসে, এতগুলো মানুষ কি এমনি এমনি উবে যায়, এমনি তারা হারিয়ে যায়? জাপানের কাছে বিশ্বের সবচেয়ে অ্যাডভান্সড সার্ভেলেন্স এবং আইডেন্টিফিকেশন সিস্টেম থাকা সত্ত্বেও লোকচক্ষুর আড়ালে এত নিখুঁতভাবে কিভাবে মানুষ গা ঢাকা দেয়? এখানে আসে ইউনিগিয়ে বা নাইট মুভিং কোম্পানির কথা। এসব কোম্পানি টাকার বিনিময়ে মানুষকে পালিয়ে যেতে সাহায্য করে। মেইনস্ট্রিম ইয়নগি-ইয়ে কোম্পানিগুলোর ভেতরে ইয়নগি-ইয়ে টিএস কর্পোরেশন নামে একটি কোম্পানি আছে, যেটা পুরো জাপান জুড়ে প্রায় 22টিরও অধিক ব্রাঞ্চ রয়েছে এবং বছরান্তে এরা প্রায় 100 থেকে 150 জন মানুষকে আত্মগোপনে যেতে সাহায্য করে। এছাড়াও স্পেসিফিক কিছু কোম্পানি স্পেসিফিক কেস সিনারিওর মানুষকে পালাতে সাহায্য করে, যেমন এজেন্ট এক্সপ্রেস নামের কোম্পানি ঋণগ্রস্তদের পালাতে সাহায্য করে, এবং নাওকি ইয়াওবুচি নামক একটি কোম্পানি যারা যেসব মহিলারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার বা পারিবারিক নির্যাতনের শিকার তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করে। পালাতে সাহায্য করার জন্য এসব কোম্পানি 50,000 ইয়েন থেকে 3 লক্ষ ইয়েন পর্যন্ত চার্জ করে। টাকার পরিমাণ বিভিন্ন শর্ত বা কন্ডিশনের উপর নির্ভর করে, যেমন পালানোর সময় কে কত জিনিসপত্র নিয়ে পালাতে চাইছে, কত দূর যাচ্ছে, আর কাজটা রাতের অন্ধকারে করতে হবে কিনা তার উপর নির্ভর করে। যদি শিশুদের নিয়ে পালাতে হয় বা ঋণদাতাদের এড়িয়ে যেতে হয় তাহলে খরচের পরিমাণ আরো বেড়ে যায়। বন্ধুরা, জুহাৎসুর পরের মানুষের জীবন কেমন হয়? জুহাৎসুর পরে বেশিরভাগ মানুষ নিজেকে আবিষ্কার করে একটা অনিশ্চয়তার মাঝে। একজন সফলভাবে পালাতে পারলেও তাকে প্রতিনিয়ত এফোর্ট দিতে হয় যাতে তার আইডেন্টিটি গোপন থাকে। অর্থাৎ তাকে এমন কোনো চাকরি নিতে হয় যেটা কোনো ভবিষ্যৎ সম্ভাবনা কিংবা কেরিয়ার নেই, কিংবা থাকার জন্য এমন কোনো জায়গা খুঁজতে হয় যার জন্য কোনো আইডেন্টি ভেরিফিকেশনের অথবা কোনো আইডি কার্ড লাগে না। অধিকাংশ সময়ই এসব লোক দারিদ্রতার মাঝে বসবাস করে। এদের ভঙ্গুর অবস্থান তাদের মাফিয়া চক্রের সহজ শিকার বানিয়ে দেয়। এসব চক্রের এমন কাজের জন্য লোক নিয়োগ করে যেগুলো কেউ করতে চায় না, এবং বলাই বাহুল্য যেসব কাজ কেউ করতে চায় না সেগুলোর জন্য কোনো আইডি ভেরিফিকেশনও লাগে না। উদাহরণস্বরূপ 2011 সালে ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের পর তেজস্ক্রিয় এলাকা পরিষ্কার করার জন্য ঝুঁকিপূর্ণ কাজের জন্য এভাপোরেটেড এই ধরনের লোক বা জুহাৎসু হওয়া এই ধরনের লোককে কাজে লাগানো হয়েছে। কাজ যতই বিপজ্জনক হোক, এসব সমাজচ্যুতরা মূলত বেঁচে থাকার জন্য, টিকে থাকার সংগ্রামটা করার জন্যই তারা এই ধরনের কাজ চালিয়ে যায়। জুহাৎসু শব্দটা জাপানি হলেও হারিয়ে যাওয়ার এই তাড়না কিন্তু সর্বজনীন। যুক্তরাষ্ট্রের FBI প্রতি বছর প্রায় লক্ষাধিক মানুষের মিসিং রিপোর্ট নথিভুক্ত করে।
এদের অধিকাংশই আর্থিক সংকট, বৈবাহিক সম্পর্কের অবনতি বা মানসিক অস্থিরতা এড়াতে তাদের পুরো পরিচয় ছেড়ে পালিয়ে যায়। চীনের কান্ট্রিসাইড বা গ্রামীণ পরিবেশ থেকে হাজার হাজার হোমলেস শ্রমিকরা শহরে আসে জীবিকার তাগিদে। এই ঘটনাকে বলা হয় ড্রিফটিং। এদের অধিকাংশই পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে শহরে বাসমান হয়ে বেঁচে থাকে বা জীবন ধারণ করে। জাপানের মতোই কঠোর কর্মসংস্কৃতি এবং শিক্ষার চাপের কারণে দক্ষিণ কোরিয়ায় রানওয়ে অ্যাডাল্টদের সংখ্যাও দিন দিন বেড়েই চলছে। এরা সিউলের গুরিয়ং ভিলেজের মতো এলাকায় আসে, আরবান আন্ডারওয়ার্ল্ডে অদৃশ্য হয়ে যায়, বিভিন্ন ইনফর্মাল এবং অড জব করে জীবিকা নির্বাহ করে। যুক্তরাজ্য ও জার্মানির উভয় দেশেই ঋণ, ব্যক্তিগত সংকট বা মানসিক চাপ থেকে মুক্তি পেতে প্রতি বছর গোস্টিংয়ের মতো অনেক ঘটনা ঘটে। শতাধিক এই ধরনের ঘটনার প্রমাণ পাওয়া যায়। স্থানীয় দাতব্য সংস্থাগুলো তাদেরকে আনরেজিস্টার্ড বাসস্থান এবং কাজের সুযোগ করে দিয়ে সহায়তা করে। জুহাৎসু আমাদেরকে মনে করিয়ে দেয় মানুষ কত অদৃশ্য বোঝাই না বহন করে, আর স্বাধীন হওয়ার জন্য কত দূর যেতে পারে। আপনার কি মনে হয়, আমাদের সমাজে বাংলাদেশেও কি এমন চাপ আছে যা মানুষকে হারিয়ে যেতে বাধ্য করে? কমেন্টে জানান আপনার মতামত। ধন্যবাদ।